ইরানের সরকার পরিবর্তনের চেষ্টায় তীব্র সতর্কবার্তা চীনের। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন যখন ক্রমেই বড় হচ্ছে, তখন হঠাৎই কড়া বার্তা দিল চীন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, ইরানে জোর করে সরকার পরিবর্তনের চেষ্টা করলে তা কখনোই জনগণের সমর্থন পাবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, কোনো কালার রেভলিউশন বা বাইরের শক্তির পরিকল্পনায় সরকার পরিবর্তনের নীল নকশা কখনোই সাধারণ মানুষের সমর্থন পাবে না। ওয়াং ই স্পষ্ট করে বলেন, ইরান সহ বিশ্বের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করতে হবে। তার মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা প্রয়োজন, নইলে এই সংঘাত আরও বড় আকারে ছড়িয়ে পড়তে পারে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই যুদ্ধ শুরু হওয়াই উচিত ছিল না, কারণ এতে কারো কোনো লাভ নেই। তিনি সতর্ক করে বলেন, শক্তি প্রয়োগ করে কখনো স্থায়ী সমাধান পাওয়া যায় না, বরং যুদ্ধ ঘৃণা বাড়ায় এবং নতুন নতুন সংকট তৈরি করে। ওয়াং ই আরও বলেন, মধ্যপ্রাচ্যের মানুষই ওই অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রণ, তাই ওই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকারও তাদেরই। তার ভাষায়, বাইরের শক্তির হস্তক্ষেপ বন্ধ করতে হবে, কারণ শুধু শক্তি থাকলেই কেউ সবসময় সঠিক হয় না। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বকে আমরা আবার জঙ্গলের আইনে ফিরে যেতে দিতে পারি না। চীনের এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে ইরানের সরকার পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। ওদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, খোদ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিষদের একটি গোপন নথিতে ভিন্ন চিত্র উঠে এসেছে। সেই নথিতে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান চালিয়েও ইরানের বর্তমান সামরিক ও ধর্মীয় শাসন ব্যবস্থাকে সহজে ভেঙে ফেলা সম্ভব নয়। অর্থাৎ যুদ্ধ করে ইরানের শাসন ব্যবস্থা বদলে দেওয়া খুবই কঠিন। এই তথ্য আবার প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির উপর। ট্রাম্প বারবার বলেছেন, তিনি ইরানের নেতৃত্ব পরিবর্তন করে নিজের পছন্দের নতুন নেতৃত্ব বসাতে পারেন, কিন্তু গোয়েন্দা সংস্থার ওই গোপন নথি বলছে, এ ধরনের অভিযানের ফলাফল হবে অত্যন্ত অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ। এদিকে এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং এই ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা করেছে। চীন বলেছে, এই ধরনের হামলা পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে। একই সঙ্গে ওয়াং ই আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমা চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক অটুট থাকবে। অর্থাৎ বিশ্ব রাজনীতির এই উত্তাল সময়ে বেইজিং ও মস্কো একে অপরের পাশে থাকবে। শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী সব পক্ষকে দ্রুত আলোচনা টেবিলে ফেরার আহ্বান জানান। তিনি বলেন, চীন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। তার মতে, যুদ্ধ নয়, আলোচনাই হতে পারে এই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। কারণ মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ড্রোন আর ক্ষেপণাস্ত্র উঠছে না, উঠছে এক ভয়ঙ্কর প্রশ্ন, এই যুদ্ধ কি আরও বড় সংঘাতে রূপ নিতে যাচ্ছে? ইরানের হয়ে লড়ছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী, যুদ্ধে বাড়ছে নতুন উত্তেজনা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে এখন ইরানের পক্ষ নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হামলা জোরদার করছে এসব গোষ্ঠী। বিশ্লেষকদের মতে, নতুন নতুন সশস্ত্র গোষ্ঠী যুদ্ধে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক। আর এই গোপন সংঘর্ষের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উঠে এসেছে ইরাক থেকে একের পর এক হামলা। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী একের পর এক হামলা চালাচ্ছে। তারা ইসরায়েল, জর্ডান এবং ইরাকের ভেতরে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কয়েক ডজন হামলা চালিয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলেও হামলা চালানো হয়েছে। সেখানে ইরান বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। বিশ্লেষক এবং আঞ্চলিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তারা বলছেন, এই পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন ইরাকে থাকা ইরানপন্থী গোষ্ঠীগুলোর শক্তি কমানোর চেষ্টা করছে। এজন্য তারা বিমান হামলার পাশাপাশি স্থলপথে বিশেষ বাহিনীর অভিযানও চালাচ্ছে। পুরনো ছায়াযুদ্ধ আবার সামনে। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকি আগ্রাসনের পর থেকেই দেশটি এক ধরনের ছায়াযুদ্ধের মাঠে পরিণত হয়। সেখানে যুক্তরাষ্ট্র, তার মিত্ররা এবং ইরান নিজেদের প্রভাব বিস্তারের জন্য
বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করে এসেছে। ইরাকের এসব সশস্ত্র গোষ্ঠীর বেশিরভাগ সদস্য আসে দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায় থেকে। তারা সাধারণত ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মেনে চলে। এরই মধ্যে উত্তর ইরাকের এরবিল বিমানবন্দরে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত কয়েকটি গোষ্ঠী। অন্যদিকে জর্ডানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একই সময়ে দক্ষিণাঞ্চলের গোষ্ঠীগুলো কুয়েতের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব সশস্ত্র গোষ্ঠী একটি যৌথ বিবৃতি দিয়ে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছে। তারা বলেছে, ইউরোপ যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ইরাক ও ওই অঞ্চলে থাকা ইউরোপীয় সেনা ও ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। 4 মার্চ সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ইরাক থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হরিজন এঙ্গেজ এর ইরাক বিশেষজ্ঞ মাইকেল নাইটস বলেন, ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো এখন দেখছে তারা কিভাবে এই যুদ্ধে নিজেদের ভূমিকা জোরালো করতে পারে এবং কিভাবে তারা খামেনিকে হত্যার প্রতিক্রিয়া জানাবে। ইরান কয়েক দশক ধরে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অঞ্চলে প্রভাব বাড়াতে ভারত মহাসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট গড়ে তুলেছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইয়েমেনের হুথি উভয়ের সঙ্গেই ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে তারা এখন পর্যন্ত বর্তমান সংঘাত থেকে অনেকটাই দূরে রয়েছে। তবে কি হুথিদের রিজার্ভে রাখছে ইরান? ইরানের মিত্র গোষ্ঠীগুলো নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষক ফিলিপ স্মিথ বলেন, তেহরান হয়তো ভবিষ্যতের জন্য হুথিদের রিজার্ভে রেখে দিচ্ছে, তবে ইরানের শাসন ব্যবস্থা যদি দুর্বল হয়ে পড়ে এমন পরিস্থিতির কথা ভেবেও হুথি নেতারা বিকল্প ব্যবস্থা রাখতে পারে। ইসরায়েলের আকাশে আধিপত্য করছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। একজন ইরানি কমান্ডার বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন শক্তভাবে ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশে আধিপত্য বিস্তার করেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC 6 মার্চ রাতে বলেছে, নতুন দফায় হামলা শুরু করেছে। এটা তাদের 23তম দফায় হামলা। IRGCর বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম একথা জানিয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তাদের ট্রু প্রমিস 4 অভিযানের প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, বাহরাইনের মার্কিন নৌ সম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী USS আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়। জেনারেল নাইনি আরও নিশ্চিত করেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে। এক ঘটনায় ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে 160 জন মার্কিন সেনা নিহত বা আহত হন। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর MSD যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক ভিডিও বার্তায় খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জলফাগারি বলেন, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি অনেকটাই কমে গেছে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সফলভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঢালের রাডার ব্যবস্থা লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম হয়েছে, যার ফলে এই দুর্বলতা তৈরি হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি ধরে রাখতে, যাতে করে ইসরায়েলি শাসন ব্যবস্থা এবং অপরাধী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালানো যায়। তার মতে আগে থেকে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শত্রুদের বিরুদ্ধে আরও আক্রমণ চালানো হবে। জলফাগারি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন ব্যবস্থা এর সব স্বার্থ ও সম্পদ লক্ষ্যবস্তু করার পাশাপাশি ইরান হরমুজ প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে এবং আঞ্চলিক দেশগুলোর কোনো ক্ষতি হতে দেবে না। মুখপাত্র আরও জানান, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নৌবাহিনী একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। IRGC জানায়, ইরানি নৌবাহিনী USS আব্রাহাম লিঙ্কনে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়। ওদিকে লেবানন সীমান্তে হামলায় 8 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে, এর মধ্যে 5 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় 8 সেনা আহত হয়েছেন, তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মোট্রিচের ছেলেও আছে। ইসরায়েলের আর্মি রেডিও কথা জানিয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল কট্টরপন্থী বলে পরিচিত। তিনি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন।
ব্রেকফাস্ট চলাকালীন বেজে উঠল সাইরেন, প্রাণ বাঁচাতে দৌড়, ইসরায়েলের বাংকারে বুক। তেল আভিভে ব্রেকফাস্ট টেবিলে চলছিল খাওয়া দাওয়া, হঠাৎই বেজে উঠল সাইরেন, মোবাইলে অ্যালার্ট। প্রাণ বাঁচাতে বাংকারের দিকে ছুটলেন ইসরায়েলিরা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে যে তারা উপসাগরীয় এলাকার বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। একটি বিবৃতিতে IRGC জানিয়েছে তারা কমপক্ষে 20টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা করেছে। দলটি আরও জানিয়েছে যে এই হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক স্থাপনাগুলো। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত থামাতে সাময়িক বিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন এতে বেসামরিক মানুষের প্রাণহানি কমানো সম্ভব হবে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ল্যাভরভ সতর্ক করেন এই সংঘাত ছড়িয়ে পড়লে উপসাগরীয় দেশগুলো বড় ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি আরো বলেন চলমান উত্তেজনা থেকে ইরানের কোনো লাভ হচ্ছে না। ল্যাভরভ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন ওয়াশিংটন ইরানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাইছে এবং মনে করছে বর্তমান নেতৃত্বের অস্তিত্ব থাকার অধিকার নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে যে হামলা চালিয়েছে সেটাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে মূল্যায়ন করেছে তেহরানের সবচেয়ে শক্তিধর দুই কূটনৈতিক মিত্র চীন ও রাশিয়া। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলাটা মানবিকতার সমস্ত আদর্শের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে দেখছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন বল প্রয়োগে কখনো টেকসই সমাধান নিয়ে আসে না। মস্কো ও বেইজিং এর সঙ্গে ইরানের একাধিক চুক্তি রয়েছে, তারা যৌথভাবে নৌ মহড়াও চালায়। কিন্তু ইরানের প্রতি এত পক্ষপাতমূলক কথাবার্তা বললেও সামরিক সহায়তা দেওয়ার কোনো আগ্রহ চীন কিংবা রাশিয়ার পক্ষ থেকে আসেনি। রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের সাবেক মহাপরিচালক আন্দ্রে কোর্তুনভ বলেন 2024 সালে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়া যে চুক্তি করেছে সেটাকে বরং প্রতিরক্ষা চুক্তি হিসেবে দেখা যেতে পারে। মস্কো থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি আল জাজিরাকে বলেন ওই চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়ার যে কোনো সংঘাতে রাশিয়া পাশে দাঁড়াতে বাধ্য থাকবে। কিন্তু ইরানের সঙ্গে চুক্তিতে শুধু এটুকুই বলা আছে দুই পক্ষের কেউ সংঘাতে জড়ালে অন্য পক্ষ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। কোর্তুনভ মনে করেন ইরানের সমর্থনে রাশিয়ার সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম, কারণ এতে ঝুঁকি খুব বেশি। জাহাজ ট্র্যাকিং পরিষেবা কেপলারের হিসাব অনুযায়ী ইরানের বার্ষিক অপরিশোধিত তেল রপ্তানির 87.2% যায় চীনে, যা তেহরানের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু চীনের বিশ্ব বাণিজ্যে তেহরানের অংশ একেবারেই সামান্য। সিঙ্গাপুরের নাইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির পাবলিক পলিসি অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স প্রোগ্রামের সহযোগী অধ্যাপক দিলা লোন বলেন ইরান বিষয়ে চীনের ভূমিকা এখন রক্ষাকর্তার ভূমিকায় রূপ নিয়েছে। তারা তাদের মধ্যস্থতার প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করছে যেন একটি আঞ্চলিক বিপর্যয় রোধ করা যায়, কারণ এই বিপর্যয় চীনের আঞ্চলিক অর্থনৈতিক ও নিরাপত্তার স্বার্থকে হুমকিতে ফেলতে পারে। ইরান পারস্য উপসাগরকে পরিণত করেছে এক বিশাল অর্থনৈতিক যুদ্ধে। সর্বশেষ 3 দিনে ইরান একসাথে 137টি মিসাইল এবং 209টি ড্রোন ছুড়েছে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি বিমানবন্দরে আঘাত এসেছে, দুবাইয়ের জেবেল আলী বন্দরে আগুন লেগেছে, বার্জ আল আরব হোটেলের বাইরের অংশেও ক্ষতি হয়েছে। সৌদি আরবের রস তানুরা পৃথিবীর অন্যতম বৃহৎ তেল পরিশোধনাগারে ড্রোন হামলা হয়েছে। দৈনিক 5,50,000 ব্যারেল তেল প্রক্রিয়াকরণ স্থগিত। শুধু সামরিক উদ্দেশ্য নয়, এবার সরাসরি অর্থনীতিকে লক্ষ্য করা হয়েছে। হরমুজ প্রণালী এখন যুদ্ধক্ষেত্র। বিশ্বের প্রায় 20% তেল এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে যায়। এখন হরমুজ প্রণালী এক যুদ্ধক্ষেত্র। জাহাজ আঘাত পেতে শুরু করেছে, বড় পরিবাহকরা চলাচল স্থগিত করেছে। ট্যাঙ্কারের বিমার দাম রাতারাতি 25 থেকে 50% বেড়ে গেছে। একসঙ্গে হামলা লক্ষ্য করেছে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ফলাফল তেলের দাম একদিনে 10% বৃদ্ধি। এই আঘাতের মানে এখন বোঝা জরুরি এটি শুধু রাজনৈতিক বিবাদ নয়, এটা সরাসরি গণিত। হরমুজ প্রণালীর বিকল্প নেই। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাইপলাইন মিলিয়ে মাত্র 6.5 মিলিয়ন ব্যারেল দৈনিক সরবরাহ করতে পারে। 14 মিলিয়ন ব্যারেল তেল এখন আটকে গেছে। ফলস্বরূপ সাধারণ মানুষ সরাসরি টানাপোড়েন অনুভব করবে। বাজারের খাদ্যদ্রব্যের দাম বাড়বে, জ্বালানির দাম বাড়বে, বিদ্যুতের খরচ বেড়ে যাবে। তারা জানতেও পারবে না কেন। অন্যদিকে ধনীরাও এই পরিস্থিতি বুঝে আগে ভাগে অবস্থান নিয়েছে তেল, স্বর্ণ, রূপা এবং অন্যান্য রিয়েল এস্টেটে। তারা ইতিমধ্যেই প্রস্তুত। যুদ্ধ আর অবিচ্ছিন্ন অর্থনীতি। যুদ্ধ কখনো দুর্ঘটনা হয় না, এগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ঘটনা। যে মানুষরা বিষয়টি বোঝে তারা ইতিহাসের সঠিক দিকে থাকে।
এবার ইরান দেখাচ্ছে, যখন বিশ্ব অর্থনীতির মূল অবকাঠামোকে লক্ষ্য করা হয় তখন প্রভাব ছড়ায় নিউ ইয়র্ক থেকে মুম্বাই পর্যন্ত। প্রতিটি পণ্য, প্রতিটি ফ্লাইট, প্রতিটি ব্যবসা তেলের উপর নির্ভরশীল এবং পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ তেলপথ প্রতিদিন হামলার মুখে। তেলের সংকট মানে দৈনন্দিন জীবন ব্যাহত হবে। গ্যাস স্টেশন, বাজার, বিদ্যুৎ বিল সবকিছুতে ধাক্কা লাগবে। এটাই হচ্ছে ইরানের সামরিক কৌশলগত অর্থনৈতিক যুদ্ধের প্রভাব। সামরিক লক্ষ্য আর অর্থনৈতিক প্রভাব একসাথে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর কথা জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। তারা জানায়, ATHE নোভা নামের ট্যাঙ্কারটিতে 2টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। আঘাতের ফলে এটা এখনও চলছে। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে শুরু হওয়া পাল্টা হামলার অংশ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে বলে বাহিনীটি নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনও কঠোর আঘাত করেনি, বড় হামলা এখনও বাকি, শিগগিরই মূল আক্রমণ করা হবে। মার্কিন সংবাদমাধ্যম CNN-কে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। ইরানের লক্ষ্য অর্জনের সময় লাগবে এবং এতে আরও মার্কিন সেনার প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। জেনারেল কেইন বলেন, আমরা আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি, তবে বরাবরের মতোই মার্কিন ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে আমরা কাজ করব। ইরান মার্কিন সংঘাত তীব্রতর। তেলবাহী ট্যাঙ্কার ও ড্রোন হামলা, ট্রাম্পের সতর্কতা এড়ালো ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ঘোষণা করেছে, তারা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় 3টি মার্কিন ও ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার পর এই জাহাজগুলোতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কতজন আহত বা নিহত হয়েছেন তার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এখান দিয়ে কোটি কোটি ব্যারেল তেল পরিবাহিত হয়। তাই এই এলাকায় সামরিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যকেই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারকেও অস্থিতিশীল করতে পারে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সামান্য এই পরিস্থিতি লাফিয়ে লাফিয়ে সংকট তৈরি করতে পারে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল সালাম নৌ ঘাঁটিতে ইরান 2টি ড্রোন হামলা চালিয়েছে। আবুধাবি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে 2টি সাধারণ সরঞ্জাম ভরা কন্টেইনারে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটি অবশ্য একটি বড় চিহ্ন হিসেবে দেখা যাচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা 167টি ক্ষেপণাস্ত্র এবং 541টি ইরানি ড্রোন হামলা মোকাবিলা করেছে। এটা ইঙ্গিত দেয় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন ক্রমশ কমছে। ঘটনার পটভূমি হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। 28 ফেব্রুয়ারি সকালে তারা ইরানে হঠাৎ হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশের কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এই হামলার জবাবে ইরানও প্রতিরোধে নেমেছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের হামলার জবাব ইরান যেন না দেয়। কিন্তু ইরান বলেছে, আত্মরক্ষার ক্ষেত্রে তাদের কোনো সীমা নেই। আব্বাস আরাকচির ভাষায়, আমাদের নিজেদের রক্ষা করার অধিকার নেই, এটা বলার অধিকার কারণ নেই। আমরা যেভাবেই হোক নিজেদের রক্ষা করব। আমাদের জনগণকে রক্ষা করতে, তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা কোনো সীমা দেখি না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যা করছে তা আগ্রাসন, আর আমরা যা করছি তা আত্মরক্ষা। এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য আছে। এই বক্তব্যে ইরান স্পষ্ট করেছে, তারা নিজেদের দেশ ও জনগণ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিসের 5ম ধাপে দুবাইয়ের জেবেল আলীতে মার্কিন নৌযানগুলোর জন্য গোলাবারুদ বহন করা একটি জাহাজে তাদের 4টি ড্রোন আঘাত হানার পর বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির ঘটনায় ওই জাহাজটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। নরকের দুয়ার খোলা রাখব, মার্কিন ঘাঁটি জাহাজে ক্ষেপণাস্ত্র মেরে বলল, ইরান সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকারীদের সাজা দেয়া এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালানোর অঙ্গীকার করেছে IRGC। অবিশ্বাস্য এক দাবি করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের ভাষ্য, পারস্য উপসাগরের সীমানা পেরিয়ে এবার তারা সরাসরি ভারত মহাসাগরে থাকা একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হেনেছে। IRGC জানিয়েছে, এ হামলায় ব্যবহার করা হয়েছে 2টি শক্তিশালী অস্ত্র। একটি হল গাদার 380 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যটি তালাইয়ে ক্রুজ মিসাইল। গাদার 380 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে তালাইয়ে ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় 1000 কিলোমিটার।
সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটি মাঝপথেই নিজের লক্ষ্য পরিবর্তন করতে পারে। মানে শত্রু যদি ভাবেও যে আক্রমণ এড়িয়ে গেছে, তবুও শেষ মুহূর্তে সেটি ফিরে আসতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলার আসল গুরুত্ব অন্য জায়গায়। ভারত মহাসাগরের মতো দূরবর্তী এলাকায় গিয়ে মার্কিন নৌবাহিনীকে টার্গেট করা এটি স্পষ্ট এক বার্তা। বার্তাটি হলো ইরান এখন শুধু নিজের আশপাশে নয়, দূর সমুদ্রেও যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। আইআরজিসির দাবি অনুযায়ী হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, অর্থাৎ এটা ছিল সবচেয়ে দুর্বল মুহূর্ত। ঠিক সেই সময়ে আঘাত হানা হয়েছে। এমন আঘাত মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে, কারণ সমুদ্রে নিরাপদ মনে করা শক্তিশালী নৌবহরও যদি আক্রমণের শিকার হয়, তাহলে সেই নিরাপত্তা আর নিরাপদ থাকে না। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইরানি সামরিক বাহিনী এই অভিযানকে ইরান বিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত ও দাঁত ভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীকগুলোর একটি এটি। আইআরজিসি দাবি করছে তাদের ট্রু প্রমিস 4 অভিযানে এই রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নৌ কৌশলের জন্য বড় এক চ্যালেঞ্জ। কিন্তু এই লড়াই শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, এটি এখন বহুমাত্রিক। ইসরায়েলের ভেতরে হামলা, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে মার্কিন স্বার্থে আঘাত, সব মিলিয়ে যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে আকাশ, স্থল ও সমুদ্রে। ইরান যদি দীর্ঘ সময় ধরে এই সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের কৌশল এখন 3 স্তরে কাজ করছে। প্রথমত, মিসাইল ও ড্রোন দিয়ে সরাসরি আঘাত। দ্বিতীয়ত, মার্কিন মিত্র দেশগুলোর ওপর চাপ তৈরি। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখানো। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তার আগে সতর্ক করতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের বিভিন্ন অংশে এয়ার রেইডের সাইরেন বাজায়। বাসিন্দাদের অনেকে বাংকারে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাদের এক নৌবাহিনীর কমান্ডারকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত 10টিরও বেশি জাহাজ এবং ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। ইসরায়েলি সামরিক অবস্থানে হামলা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তৃতীয় এবং চতুর্থ দফার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ইরানি সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদন অনুযায়ী হামলার মূল লক্ষ্যবস্তুগুলো হল হাইফা বন্দর, ইসরায়েলি নৌবাহিনীর ঘাঁটি এবং সেখানে থাকা যুদ্ধজাহাজ নোঙর করার স্থান, রামাত ডেভিড বিমান ঘাঁটি, ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়, তেল আবিবের হাকরিয়াত এলাকায় অবস্থিত ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়, সামরিক শিল্প এলাকা, বেইত হাসামাস এলাকার সামরিক ও শিল্প স্থাপনা, কেন্দ্রীয় সামরিক শিল্প কেন্দ্র, শতুত এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক সরঞ্জাম তৈরির মূল কেন্দ্র। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ তিনি একে বিনা উস্কানিতে হামলা বলে উল্লেখ করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে আলাপকালে মস্কোর এই অবস্থান তুলে ধরেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় একটি ছবি প্রকাশ করেছে, যেখানে বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে। ছবির বিবরণে বলা হয়, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলেন। মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি ইরানের ওপর ট্রাম্পের সামরিক হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন। হামলার জন্য কংগ্রেসের কোনো অনুমোদন না নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এটি সমস্ত আমেরিকানদের জন্য বিপদ বয়ে আনবে। তিনি বলেন, ট্রাম্পের এই অবৈধ পদক্ষেপ একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এটি ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি। সেনেটর মার্কি বলেন, ইরানের পারমাণবিক হুমকিকে বাড়িয়ে প্রচার করছেন ট্রাম্প। এর আগে অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়ার দাবি করার পরেও তিনি একই কাজ করে যাচ্ছেন। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যেই তেহরানের রাস্তায় নেমে এসেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি বিরোধী বিক্ষোভ করেছেন ইরানিরা। এ সময় বিক্ষোভকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা দেখা যায়। কেউ কেউ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি নিয়ে যোগ দেন বিক্ষোভে। বিক্ষোভকারীদের মধ্যে নারী শিশু উপস্থিতি ছিল লক্ষণীয়। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিকে টার্গেট করছে।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে একটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন কর্মচারী সামান্য আহত হয়েছেন এবং টার্মিনাল একটি সামান্য ক্ষতি হয়েছে। তারা নিশ্চিত করেছে যে উপযুক্ত কর্তৃপক্ষ জরুরি পদ্ধতি অনুসারে ঘটনাটি মোকাবিলা করেছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি 28 ফেব্রুয়ারি ইসরায়েলের হামলায় 2-1 কমান্ডার নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে বেশিরভাগ ইরানি কর্মকর্তা এখনও নিরাপদ এবং জীবিত আছেন, তবে এর বাইরে বিস্তারিত কিছু তিনি জানাননি। মিস্টার আরাকচি জানিয়েছেন যে ইরানের কাছে এমন অস্ত্র রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম এবং হামলা বন্ধ না হলে তারা শক্ত হাতে জবাব দেবে। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটির ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের আলোচনা হয়েছে। এর পাশাপাশি তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং কুয়েত সহ আঞ্চলিক দলগুলির সাথে কূটনৈতিক আলোচনা চলছে বলেও জানান তিনি। রাতের অন্ধকার ভেদ করে আকাশ থেকে ধেয়ে আসে জ্বলন্ত আগুনের গোলা। প্রথম দেখায় মনে হতে পারে উল্কাপিণ্ড, কিন্তু না, এগুলো আসলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যেই সেই আগুন নেমে আসে ইসরায়েলের মাটিতে, একটির পর একটি বিস্ফোরণ। কেঁপে ওঠে শহর, কেঁপে ওঠে সামরিক ঘাঁটি। ইসরায়েলের আকাশ যেন আর তাদের নিজের নয়, চারদিকে শুধু আগুনের ঝলকানি, ধোঁয়া আর আতঙ্ক। মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রে। সাইরেনের বিকট শব্দ রাতকে করে তুলেছে আরও ভয়ঙ্কর। ঠিক কত ক্ষতি হয়েছে, কত প্রাণ গেছে তা স্পষ্ট নয়, কারণ ইসরায়েল প্রশাসন অনেক তথ্য গোপন রাখছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা শুরু ইসরায়েলের হামলা দিয়ে। তেহরানে বিমান হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় টিভি ভবন ও এভিন কারাগারেও আঘাত লাগে। এটিকে সরাসরি আগ্রাসন বলে ঘোষণা দেয় তেহরান। তারপরই আসে হুঁশিয়ারি, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আর সেই জবাবই এখন বাস্তব। ইরান থেকে একযোগে ছোড়া হয় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র। লক্ষ্য তেল আবিব, বীরশেবা, আশদোদ সহ বিভিন্ন এলাকা। উত্তর থেকে দক্ষিণ পুরো ইসরায়েল জুড়ে শুরু হয় সাইরেন। ইরান হঠাৎ 7 ঘন্টার জন্য হামলা থামায়। ইসরায়েল কিছুটা স্বস্তি পায়, কিন্তু সেটাই ছিল ঝড়ের আগে নীরবতা। মার্চ 2 ও 3-এর মাঝরাতে আবার শুরু হয় আক্রমণ। আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিয়ে পুরো দেশ জুড়ে আবার বাজতে থাকে সাইরেন। মানুষ ঘর ছেড়ে দৌড়ে যায় বাংকারে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় এই হামলা সরাসরি ইরান থেকেই হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা চাপে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সর্বোচ্চ চেষ্টা চালায়। রাতভর কাজ করেছে প্রতিরক্ষা ইউনিটগুলো। একটার পর একটা ইন্টারসেপ্টর ছোড়া হয়েছে, তবুও সব ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি বলে আশঙ্কা। বিশ্লেষকরা বলছেন ইরান একসাথে অনেক ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত করে ফেলেছে। এই কৌশলে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভূমিতে পৌঁছে যেতে পারে। কিছু এলাকায় ক্ষেপণাস্ত্রের অংশ পড়ে ক্ষতি হয়েছে, তবে শুরুতে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার কারণে আকাশপথও সাময়িকভাবে বন্ধ। কর্তৃপক্ষ জানায় খুললেও সীমিত আকারে ফ্লাইট চালু হবে। এদিকে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সতর্ক করেছে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে ইসরায়েল, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব সহ আরও অনেক দেশ। ইরান শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটি, দূতাবাস এবং আরব মিত্র দেশগুলো হামলার শিকার। গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাতেও আঘাত এসেছে, ফলে বিশ্ব জুড়ে বাড়ছে উদ্বেগ, বিশেষ করে জ্বালানি সরবরাহ নিয়ে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এই সংঘাতে তাদের কয়েকজন সেনা নিহত হয়েছেন। আরও হতাহতের আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসলামিক রিভলিউশনারি গার্ডের জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যায়, তবে ইরান পুরো অঞ্চলের সব অর্থনৈতিক কেন্দ্রে পাল্টা আঘাত হানবে। ইরানের মাটির অনেক গভীরে আস্ত শহর আছে। সেখানে গাছপালা নেই, নীল আকাশ নেই, আছে শুধু সার সার দাঁড়িয়ে থাকা জমদূত। ইরানের সেই রহস্যময় মিসাইল সিটি এবং কিভাবে এই মাটির নিচের অস্ত্রগুলো বিশ্বের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মেজর জেনারেল মুসাভি সাহেব যখন সেই মিসাইল সিটি পরিদর্শনে গেলেন, ক্যামেরাগুলো সব হাঁ করে দেখছিল খোর্রামশার 4 নামের একটা ক্ষেপণাস্ত্রকে। খোর্রামশার নামটা সুন্দর, কিন্তু এর ভেতরে 13 মিটার লম্বা এক ধ্বংসলীলা ঘুমিয়ে আছে। 2000 কিলোমিটার দূরের কোনো শহরকে এক তুড়িতে ধুলো করে দেওয়ার ক্ষমতা রাখে সে। কি অদ্ভুত ইরানি বিজ্ঞানীদের বুদ্ধি! এক নিমিষে শত্রু শহর পুড়িয়ে দেওয়ার জাদুমন্ত্র। টিভিতে এই দৃশ্য দেখানোর কথা ছিল। রাত 8:30টার সংবাদের জন্য ইরানের সবাই হয়তো সোফার ওপর পা তুলে বসেছিল, কিন্তু শেষ মুহূর্তে খবরটা আর এলো না।
জাতীয় নিরাপত্তা নামের এক গাম্ভীর্যপূর্ণ অজুহাতে সরিয়ে নেওয়া হলো ভিডিওটি। পর্দার আড়ালে কি হচ্ছে তা সাধারণ মানুষ কোনোদিন জানতে পারে না। তারা শুধু জানে একদিকে ভূগর্ভে মিসাইল সাজানো হচ্ছে। ইরানের স্টেট টিভি একটি ফুটেজ প্রকাশ করতে গিয়েও শেষ মুহূর্তে সরিয়ে নেয়। কেন? কারণ সেখানে যা দেখানো হয়েছিল তা কোনো সাধারণ অস্ত্র নয়। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল মুসাভিকে দেখা গেছে পাথরের পাহাড় খোদাই করে বানানো এক বিশাল গুহায়, যেখানে সারিবদ্ধভাবে সাজানো আছে খোরামশার 4 মিসাইল। এই মিসাইলটির বিশেষত্ব কি? পাল্লা 2000 কিলোমিটার, অর্থাৎ এটি সরাসরি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। ধ্বংস ক্ষমতা, এটি 1500 কেজির বিশাল ওয়ারহেড বহন করতে পারে। এর লক্ষ্য দূরত্ব নয়, বরং টার্গেটকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেওয়া। প্রযুক্তি, এতে ব্যবহার করা হয়েছে লিকুইড ফুয়েল এবং এটি মাঝ আকাশে দিক পরিবর্তন করতে সক্ষম, যা আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোমের জন্য বড় চ্যালেঞ্জ। ডোনাল্ড ট্রাম্প তো রেগেই আছেন। ওদিকে মার্কো রুবিও সাহেব বলছেন শুধু পারমাণবিক বিষয় নিয়ে কথা বললে হবে না, মিসাইল নিয়েও কথা বলতে হবে। ইরান বলছে ওটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। দর কষাকষি চলছে, যেন ইস্তাম্বুলের কোনো এক পুরনো বাজারে কার্পেট কেনা হচ্ছে। কিন্তু সমস্যা হলো, এই কার্পেট যদি শেষ পর্যন্ত কেউ না কেনে তবে আগুন লেগে যাবে পুরো বাজারে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিষ্কার করে বলেছেন যে ইরান যদি মনে করে তারা শুধু পারমাণবিক আলোচনার আড়ালে তাদের মিসাইল শক্তি বাড়িয়ে যাবে, তবে তারা ভুল ভাবছে। ডোনাল্ড ট্রাম্পের নীতি বরাবরই আক্রমণাত্মক। ইরানও চুপ করেনি। আলোচনার ঠিক আগেই তারা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের দিকে ড্রোন পাঠিয়েছে এবং মার্কিন পতাকাবাহী তেলবাহী জাহাজের পথ আগলে দাঁড়িয়েছে। একে বলে প্রেশার ট্যাকটিক্স। আলোচনার টেবিলে বসার আগে নিজের পাল্লা ভারী করার এক পুরনো খেলা।